মার্কেটিং ম্যাজিকের আমরা গতদিন শেষ করেছিলাম অধ্যায় 3, আমরা অধ্যায় 4-এ যাব আজকে। তার আগে আমি একটু স্লাইডে চলে যাই। আমার স্লাইড গুলো আসলে আপনাদের যারা প্রতিদিন করতেছেন, স্লাইড গুলো এনাফ হচ্ছে নাকি আরো কোনো তথ্য চান? আমি সর্বোচ্চ তথ্য দেওয়ার চেষ্টা করছি স্লাইডে, কিভাবে কাজ করে। স্যার যে সূত্রগুলো নিয়ে এসছে ওই সূত্রগুলো আমি ধরে ধরে প্ল্যান করতেছি আপনাদের সামনে যতটা সুইটেবল হয়, এবং আরো সামনে ইনক্লুড করব। সেটা এরকম, স্যার যেটা বলেছে যে আপনার প্ল্যান গুলো কি, আপনার প্ল্যান কি হতে পারে সেটার উপরে আমি একটু যতটুকু পারি দিব। আসলে ব্রেইন ফাংশন নিয়ে আমাদের সেশন আজকে অধ্যায় 4-এ ঢুকবো। আমরা ইতোমধ্যে অধ্যায় 3 পর্যন্ত শেষ করেছি। গতকাল অধ্যায় 3-এ আমাদের স্যার একটা টাস্ক দিয়েছিল, আমরা টাস্ক গুলো কিন্তু শেষ করিনি, আমরা অন্য এক সময় শেষ করব। টাস্ক গুলো একটু স্মরণ করাই দিই। স্যার বলেছিলেন, এই যে এই টাস্ক গুলো দিয়েছিলেন, আপনার ব্র্যান্ড কোনো ভয় বা বিশ্বাস সংকটে রিফ্রেম করতে পারে। আপনি কিভাবে একটা নতুন হুপ ন্যারেটিভ তৈরি করবেন। গতদিন তো আমরা জানি যে আমাদের অধ্যায় 3-এ যেটা দেখেছি সেটা ন্যারেটিভ মার্কেটিং, জিওপলিটিক্স এর উপরে, যে কিভাবে মানুষের ভিতরে ঢুকে ঢুকে যুদ্ধটাও মার্কেটিং প্লেজে বানিয়ে নিয়েছে, বা তারা এমন ভাবে এই যে প্যান্ডামিক সময় বা অনেক কঠিন সময়ে তারা কিভাবে তাদের ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করে তারা বিজনেস করে মানুষের ভিতরে ঢুকে ঢুকে। তো ওই তার জন্য হিটলার যেভাবে যুদ্ধ করেছিল, যে পলিসিগুলো অ্যাপ্লাই করেছিল, এবং এখন সেইটার কার্যক্রম আপনার বিজনেসের সাথে আপনি কতটা রিলোড করতে পেরেছেন, যে আপনি এই টাইমটাই আপনার বিজনেস হলে আপনি কি করতেন। অ্যাকচুয়ালি প্রশ্ন হলো এটাই, আপনি কি আজ থেকেই এই যে ক্রাইসিস মুভমেন্টে আপনার ক্রাইসিস সময়ে আপনি আপনার স্টোরি টেলিং বা অন্যান্য বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন। স্যার সেভাবে দিয়েছে। আমরা অধ্যায় 5-4-এ চলে যাবো ইনশাল্লাহ তাআলা। আমি এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি অন্য সময় যদি আপনারা চান তাহলে দিব, যে এটা কিভাবে আমরা কাজ করতে পারি। এই টাইমে স্টোরি টেলিং কিভাবে আমরা করব, কিভাবে সাজাবো, কিভাবে মানুষের ভিতরে ঢুকবো। আমার জন্য মনে হয় যে আমি যদি মনে করি একটা মানুষের সাথে আমি 1 ঘন্টা সময় পাবো, 1 ঘন্টা কথা বলবো, আমার আমার প্রোডাক্ট সম্পর্কে তার একটু মাত্র ধারণা আছে, খুব বেশি দরকার নেই, একটু ধারণা আছে, আমি মনে হয় ওনার সাথে টুডে টুমোরো আমার আমার সাথে কানেক্ট হবেই। মানে এরকম স্ট্রংলি কাজ করে। তো এরকম আসলে আপনি করতে পারেন কিনা, এরকম ব্যাপারটাই স্যার বলছে এই জায়গাটাই। তো আমরা চলে যাব অধ্যায় 4-এ। অধ্যায় 4-এ যেটা বলা হচ্ছে ব্রেইনের গেট কিপার, RAS, মার্কেটিং এর গোপন খেলা। যারা যার হাতে মানুষের মন তার হাতে দুনিয়ার ব্যবসা। কোচ কাঞ্চন। ব্যবসা শুরু কোথা থেকে হয়? পণ্য থেকে? না। সোশ্যাল মিডিয়া থেকে? না। অফার, প্রাইজিং, কাস্টমার সার্ভিস? না না না, ব্যবসা শুরু হয় কাস্টমারের মাথা থেকে। সেই মাথা যদি আপনি সেই মাথাতে যদি আপনি না ঢোকেন, সেই মাথায় যদি আপনি নিজেকে ইনস্টল করতে না পারেন, তাহলে আপনি একজন ব্যবসায়ী না। আপনি এমন একজন ওয়েটার যে শুধু দাঁড়ায় আছে কিন্তু অর্ডার দিচ্ছে না। মোজো আপনাকে বলে আসমানে পাখা মেলো, কিংবা অন্তরে অন্তরে। আসলেই কি আপনি আসমানে পাখা মেলতে পারেন? রেড বুল গিভস ইউ উইং। রেড বুল কি সত্যি আপনাকে ডানা দেয়, উইং করতে দেয়? না। তবু আপনি তখন রাতের প্রেজেন্টেশন শেষ করতে বসেন যখন, তখন মগজ মগজ যখন ক্লান্ত, রেড বুল কিংবা মোজো এর কথা মনে পড়ে যায়। কারণ রেড বুল আপনার মাথায় ঢুকে গেছে। আপনি এই সময় নিজেকে যখন একটু দুর্বল মনে হচ্ছে,
যে ঠিক আছে এই সময় আমার ব্রেন অনেক ক্লান্ত, আমি অনেক কাজ করে ফেলেছি, তখন আমাদের ওই মুহূর্তে এই এনার্জি ড্রিঙ্কস এর কথা মনে পড়ে যায়, রেডবুল বা মোজোর কথা, যে এই মুহূর্তে যদি আমি এটা খেতাম, ওকে একটু রিল্যাক্স দেওয়া। এবং কেন এটা হয়, এটা আমরা জানি এর ব্যাক এন্ডের সায়েন্স কি। যেহেতু এখানে প্রচুর পরিমাণ চিনি ইউজ করা হয়, তাহলে দেখা যায় যে এই চিনিটা আমাদের ব্রেইনে যে আমরা আলটিমেটলি একটা এনার্জি তৈরি করে ফেলে। তো এরা কিন্তু সেইভাবে আমাদের ভিতরে ঢুকে যায়। যাই হোক, রেডবুল আপনার মাথায় ঢুকেছে, পণ্য না, পারসেপশন। এটা করতে লাগবে আরএস। আরএস কি? আমাদের মস্তিষ্কে ফিল্টার। এক কথায় বলতে, আমাদের ব্রেনের সবচেয়ে শক্তিশালী কমান্ড সেন্টার হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, আরএস, যেটা সিদ্ধান্ত নেয়, ফোকাস ধরে ফোকাস ধরে কোন জিনিস গুরুত্বপূর্ণ ভাবে কোনটা উপেক্ষা করবে। আপনার কাস্টমারকে আপনি কতবার বলেছেন এইটা কিনে ফেলুন, অফার শেষ, তারা দেখেও দেখছে না। তাদের দোষ নেই, আপনার কথাটা পৌঁছায়নি তাদের ব্রেইনের গেট কিপারে। দেখেন এখানে একটা ফিক্সার দিয়েছি আমি। একটা হচ্ছে ব্রেইনে আমরা কান দ্বারা শুনতেছি, একটা হচ্ছে চোখ দ্বারা দেখতেছি। আর যে রেটিকুলার সিস্টেমটা, এইটা দেখেন একটা জায়গায় মেনশন করা আছে, যদিও আমি আপনাদের দেখাতে, এই যে মেনশন করা আছে রেটিকুলার সিস্টেম। ঠিক এই জায়গা দিয়ে আমরা তথ্যটা শুনতেছি। এই যে চোখ দিয়ে আমরা দেখতেছি। একটু স্ক্রিনের দিকে তাকাবেন প্লিজ। এই চোখ দিয়ে আমরা দেখতেছি, এন্ড এই কান দিয়ে আমরা শুনতেছি। এই শোনার পরে এই যে যন্ত্রটা এই ফরমেশনের ভিতর দিয়ে ঢুকে এই যে রেটিকুলার সিস্টেমের দিকে যে যাচ্ছে, এবং এখানে যে আমাদের সকল তথ্য ফিল্টার হচ্ছে। এটা হচ্ছে আমরা ইনপুট করতেছি বিভিন্ন তথ্য, চোখ দিয়ে, অনুভূতি দিয়ে, টাচ দিয়ে, যে কোনো ইনফরমেশন, স্মেল দিয়ে দেখবেন যে একটা ইনফরমেশন তৈরি হয়। আপনি একটা স্মেল পেয়েছেন, বাট ওই মুহূর্তে আপনার কিন্তু একটা ইনফরমেশন আপনার ব্রেইনে ইনস্টল হয়েছে যে আপনি এই কিসের স্মেলটা পেলেন। তাহলে কি ওই সময় একটা একটা অনুভূতি আপনার ভিতরে কিন্তু তৈরি হয়ে গেল যে এটা কিসের স্মেল। এটা কিন্তু আপনি কান দিয়ে শোনেন নাই, চোখ দিয়ে দেখেন নাই, কিন্তু অনুভূতিতে আসছে। এইবার আসেন, আপনি যদি একটা জায়গায় হাত দিলেন, সে কোনো একটা জায়গায় হাত দিলেন, অথবা আপনার হাতে কোনো একটা ময়লা জাতীয় কিছু লেগে গেল, তাহলে কি ব্রেন কিন্তু সিগন্যাল দিচ্ছে যে এটা কি জিনিস, এটা টাচের একটা জিনিস পাইলেন। ব্রেন কিন্তু একটা একটা সিগন্যাল, একটা তথ্য ও নিজে বিল্ড করে দেন এই সিস্টেমের জায়গায় চলে গেল, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের কাছে ও দিয়ে দিল। ঠিক এই জায়গাটায় যদি রেটিকুলার এই যে আরএস যদি মনে করে, অ্যাক্টিভেটিং সিস্টেম যদি মনে করে যে এইটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এবং বারবার আপনার বিভিন্ন আঙ্গিকে এই জিনিসটা আসতেছে, তাহলে এইটা কিন্তু এই সিগন্যালটা, এই তথ্যটা ও প্রক্রিয়াজাত করে যেখানে দরকার সেখানে পুশ করবে। আর যদি মনে হয় যে এই জায়গাটাই উনার দরকার নাই, এই তথ্যটা বাইরে দেওয়ার দরকার নাই, জাস্ট ওখান থেকে শেষ, তার মানে একটা তথ্য আপনি মুহূর্তের মধ্যে পেয়েছেন, সেই তথ্যটা বা সেই পিকচারটা আমার ওই জায়গাটার জন্য জরুরি না, তাহলে ওই পিকচারটা ওই পর্যন্ত শেষ, আপনার ওখানে যে আস্তে আস্তে ওইটা রিমুভ হয়ে যাবে। একটা সময় ওইটার উপর আপনার আর ফোকাস থাকবে না। তো আমরা যেটা মনে করবে যে ওটা গুরুত্বপূর্ণ, ওইটা তখন ওই সিস্টেমে যে ফিল্টার হবে। এইটাই বলছে আরএস সিস্টেম। আপনি কাস্টমারে যদি বারবার বারবার এই তথ্যগুলো ওই জায়গাটায় দিতে পারেন, যেটা আমাদের বিজনেসের সাথে আমরা একটু রিলেট করি, যে যদি আমরা এটা দিই তাহলে ওই জায়গাটাই ওই তথ্যটা, তবে এক ফরমেশনে না, বিভিন্ন ফরমেশনে আমাদের দিতে হবে, তখন ওইটা আপনার ওই মেসেজ তো একটাই, বাট বিভিন্ন আঙ্গিকে আমাকে দেখানো হচ্ছে, তখন ওই রেগুলার সিস্টেমের ওখানে যে এই যে রেটিকুলার যে অ্যাক্টিভিটির যে জায়গাটা, এই জায়গাটায় যে ফিল্টার হয়ে ওই তথ্যটা আপনার ব্রেইনে দিবে, সেটার একটা ইমোশনাল পয়েন্টে যে আমাদের ওটা কাজ দিবে, এবং দেন আলটিমেটলি লাস্টে করে সেটা আমরা যে কোনো জায়গায় যদি একটা কোনো পার্ট পারচেস করি, দেখবেন না যে আমাদের কিন্তু লার্নিং নিতে বা অন্য কোনো জিনিস নিতে নিজের ভিতরে একটা উদ্যম তৈরি হয় যে আবার নিতেই হবে, একটা নিডেড জায়গা তৈরি হয়। এটা কিন্তু একদিনে হয় না। এটা আপনি জাস্ট ওরে দেখলেন, হঠাৎ করে নিয়ে নিলেন, ব্যাপারটা এরকম না। আপনি ওই তথ্যটা জাস্ট সামনে আসলো, একটা অ্যাড আমার সামনে আসলো, ওই অ্যাডটার ভিতরে আমি চলে গেলাম, যখন আমি রিলোড করতে পারলাম এটা আমার নিডেড, তখন কিন্তু আস্তে আস্তে ওর প্রতি আমার একটা ইমোশনাল পয়েন্ট তৈরি হলো। ঠিক ওই অ্যাডটা যদি আমি স্ক্রিপ্ট করতাম, তাহলে ওখান থেকে আমার তথ্যটা বাইরে শেষ হয়ে যেত, ফিল্টার হতো না, ওইটা সুন্দরভাবে ও রিলোড করতে পারতো না।
ব্যাপারটা এরকমই। আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছি এই বিষয়ে, বেশ সময় দিয়েছি গতকাল, এই জন্য একটু বুঝতে পারছি যে ব্যাপারটা এরকমই, এবং এটা বাংলায় কোনো ভিডিও নেই। তো দেখলাম অধিকাংশই হিন্দিতে একটা আছে, আর সব ইংরেজিতে বা অন্য ভাষায়ও আছে। তো এইটা একেবারে সামারি যেটা, সেটা একটু বললাম যে এইভাবে কাজ করে। দেখেন, রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম হলো মস্তিষ্কের একটি জটিল নিউরোনাল নেটওয়ার্ক বা প্রধানত ব্রেন স্টেম এটা অবস্থিত। এটিকে প্রায়শ মস্তিষ্কের গেটকিপার বা শাকনি ফিল্টার হিসেবে অভিহিত করা হয়। এর প্রধান কাজ হলো সচেতন কনসাসনেস, মনোযোগ অ্যাটেনশন, জাগ্রত অবস্থা উইকফুলনেস এবং ঘুম জাগরণের মধ্যে স্লিপ উইক সাইকেলস নিয়ন্ত্রণ করা হয়। তার মানে এখানে কয়টা জিনিস কাজ করতেছে: মনোযোগ, কনসাসনেস, জাগ্রত, তারপরে আপনার ঘুমের ভিতরে কিন্তু এই জিনিসটা, এই সাইকেল নিয়ন্ত্রণ করে, ওই তথ্যগুলো ও কিন্তু কাজ করে এই জায়গাটায়। এবার আমাদের স্যারের ভাষা, বইয়ের ভাষায় আসি। তাদের দোষ নেই, আপনার কথাগুলো পৌঁছায়নি তাদের ব্রেইনে, গেট কিপারের কাছে। তার মানে আমি যখন একটা অ্যাড দিব, যখন একটা কাজ দিব, বারবার বলবো অফার অফার অফার, কিন্তু ও কিন্তু ওইভাবে ওখানে ইমোশনাল ট্রিগার হয় নাই, ওই গেট কিপারের কাছেই পৌঁছায়নি, তাহলে তো আমার কাছ থেকে কিনবে কি করে? প্রতিদিন আমাদের ব্রেইনে 11 মিলিয়নের বেশি সেন্সরি ইনপুট আসে। দৃশ্য, গন্ধ, শব্দ, মেসেজ, বিজ্ঞাপন ইত্যাদি এত কিছু ব্রেইন প্রসেস করতে পারে না। সচেতনভাবে আমরা মাত্র 40টি ইনপুট প্রসেস করতে পারি, তাহলে বাকিগুলো কি হয়? আমাদের দিনে 11 মিলিয়ন সেন্সর কাজ করে, 11 মিলিয়ন বেশি সেন্সর ইনপুট হয়, সেখানে দৃশ্য, শব্দ, গন্ধ, মেসেজ ইত্যাদি সব মিলিয়ে। তাহলে এখন বোঝেন আমাদের ব্রেইনে ওয়ানলি ইনপুট হয় 40টি। এই ইনপুটটা কিভাবে হয়? এই ইনপুটটা এই দেখেন এখানে এই সার্কিটের মাধ্যমে, এই যে এই জায়গাটা, এই তথ্যটা এসে এই রেটিকুলার এই অ্যাক্টিভিটির এখানে এই জায়গাটা এসে, দেন এখান থেকে ও যদি মনে করে এইটা পারফেক্টলি আপনার জন্য দরকার, তখন এই যে ইনপুট হয়ে যাচ্ছে এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। ঠিক 40টি ইনপুট এরা এরা দিতে পারে, অর্থাৎ আমার ব্রেইনে 40টি ইনপুট আমরা নিতে পারি। আপনারা সবাই শুনছেন কিনা একটু রিয়াক্ট দিবেন, আসলে যদি না শোনেন তাহলে ঠিক হবে না। আপনারা বুঝতে পাচ্ছেন কিনা সেটা একটু প্লিজ রিয়াক্ট দিবেন প্লিজ। জি ধন্যবাদ ভাই। এটা এইভাবে এই জায়গাটা এসে আমার এই তথ্যগুলো ফিল্টার করে দেন এটা আমাদের ভিতরে দিয়ে দেয়, এন্ড লাস্টে এটা 40টি ইনপুট আমাদের প্রসেস হয়। তাহলে বাকিগুলো কি হয়? মস্তিষ্ক একটি ফিল্টার, আমাদের 40টি যেহেতু প্রসেস হয়, তাহলে বাকিগুলো কি হয়? মস্তিষ্ক একটি ফিল্টার দিয়ে বাকি সব বাদ দিয়ে দেয়। অর্থাৎ এই দেখেন এই ফিল্টারের এখানে এসে স্যার যেটা বলছে, এই যে এই ফিল্টারে এসে সবগুলো বাদ হয়ে যায়, তথ্যগুলো এর উপরে আর যায় না। এর উপরে যাওয়া মানে আমাদের ব্রেনে একটা জায়গা সে দখল করে, একটা এক জায়গায় যে সে হিট করলো, একটা পয়েন্টে যে হিট করলো। এটারও একটা পয়েন্টের নাম আছে, আমি একটু পরে বলতেছি যে এই যে কোন জায়গায় যে হিট করে। যাই হোক, ও যে ওই জায়গাটায় আমার স্টোরেজ হবে, বাকিগুলো তো আমাদের দরকার নাই, তখন কি হয় ওটা ও বাদ দিয়ে দেয়, ওগুলো আর আমাদের দরকার নাই, মাথায় ঢোকেই না ওই জিনিস। এই ফিল্টারের নামই হচ্ছে এই যে রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম, RAS। মানে যত তথ্য আমার ভিতরে আসুক না কেন, এই তথ্যগুলো যেটা গুরুত্বপূর্ণ সেইটা রেখে বাদ বাকি ও ঝেড়ে ফেলে, এক কথায়। তাহলে সেইটা রেখে বাদ বাকি যে ঝেড়ে ফেলে, এই ঝেড়ে ফেলাটাই যে ফিল্টারটা হয়, এটাই হচ্ছে RAS। একটু চ্যাটে লিখবেন যে বুঝতে পারছেন কিনা, যদি না বুঝেন। আমি যেহেতু এটা দুই একটা ভিডিও দেখেছি কালকে, প্রায় 1-2 ঘন্টার উপরে ভিডিও দেখেছি, এটা বুঝে বুঝে একটু এই স্লাইডটা রেডি করছি যে এইভাবে কাজ করে। আপনারা, আমার কোনো তথ্যের ভুলও থাকতে পারে, আপনারা আরো ভালো জানতে পারেন, তাহলে আমাকে একটু অবশ্যই মেসেজ করবেন যদি কোনো ভুল হয়। মস্তিষ্ক একটি ফিল্টার দিয়ে বাকি সব বাদ দিয়ে দেয়। RAS ঠিক করে দেয় কোন তথ্যটা আপনার মনোযোগ পাবে আর কোনটা অদৃশ্য হয়ে যাবে। আপনি যদি হঠাৎ স্পেসিফিক মডেল ও কালারের গাড়ি
আহ, আপনি যদি হঠাৎ স্পেসিফিক মডেল ও কালারের গাড়ি কিনতে চান, আপনি সেই মডেলের গাড়ি রাস্তায় দেখা শুরু করবেন। এটা কিন্তু সবাই একটু লক্ষ্য করবেন যে আপনি যখনই একটা জিনিস কিনতে যাবেন দেখবেন ওই ড্রেস, ওই কালার, ওই গাড়ি আপনার চোখেই শুধু দেখতে পাচ্ছি। তাহলে কি আগে কি এই কালারের গাড়ি বা এই মডেলের গাড়ি বা এই ড্রেস বা অন্য কিছু ছিল না? মানুষ ব্যবহার করেনি, করেছে, তাহলে আপনার চোখে আসেনি কেন? ওই যে আর এস এর কারণে, কারণ ওই জিনিসটা আমরা ওইভাবে নিই নাই। ধরলাম আপনি কালো একটা টয়োটা হেরিয়ার গাড়ি কিনতে চান, রাস্তায় বের হলেই দেখবেন চারিদিকে শুধু এই গাড়ি আর এই গাড়ি, মানে এই যে হেরিয়ার গাড়িটাই দেখতে পাবেন। নিশ্চয় ভাবছেন সবাই হেরিয়ার কেনা শুরু করেছে, মানে সবাই কি আজকেই কেনা বা এটা কেনা শুরু করেছে, আপনি পছন্দ করেছেন তাই না? বাস্তবে হেরিয়ার আগে থেকেই ছিল, কিন্তু আপনার আর এস তখন হেরিয়ার শব্দটা ফিল্টার করতে, এখন এই শব্দটা ফিল্টার করছে, তখন এই শব্দটা ফিল্টারে ছিল না। এর জন্য এই আর এস কাজ করছে, সিলেক্টেড অ্যাটেনশনে নিয়ে গেছে, এবং এই জন্য আপনি এই জিনিসটা বারবার দেখতে পাচ্ছেন। এটা আশা রাখি সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়, আমার ক্ষেত্রে হয়েছে, আমি দেখেছি। মার্কেটিং এ আর এস কেন গুরুত্বপূর্ণ? আপনার কাস্টমার দিনভর হাজারো অ্যাড স্ক্রল করে, বলা হয় এটি এদিকে একজন কাস্টমার একদিনে 3,000 থেকে 8,000টি বিভিন্ন বিজ্ঞাপন দেখে। কি ভয়ঙ্কর ব্যাপার! এখানে একটু কল্পনায় বলি, বাংলায় আর এস এর কল্পনা যদি একটু করি। কল্পনা করুন আপনি মস্তিষ্কে একটি বড় অফিস, অর্থাৎ আমি আর একটু সহজ করার জন্য এই ভাষাটা নিয়ে এসেছি। আপনি কল্পনা করুন আপনার মস্তিষ্ক একটি বড় অফিস, সেখানে অনেক ইনপুট আসে, শব্দ, রং, গন্ধ, স্পর্শ। এই ইনপুটের সব কটি একসাথে করা কারোর কাজ নয়, মানে একসাথে যে করবে সবকটি একসাথে কারোর কাছে যায় না, অর্থাৎ ইনপুট গুলো একসাথে কিন্তু কাছে যায় না, নয় তো সে ওভারলোড হবে। অর্থাৎ যদি সব ইনপুট একসাথে যায় তাহলে ওভারলোড হবে। আরএস হলো সেই চেক পয়েন্ট, কোন সিগন্যাল গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ নয় নির্ধারিত করে, এরপর গুরুত্বপূর্ণ সিগন্যাল গুলো থালামাসের মাধ্যমে কর্টেক্সে যায়, আর কর্টেক্স সিদ্ধান্ত নেয় এটা আমি নজর দেব নাকি দেব না। দেখেন, এবার এবার একটু আসি, এই জায়গাটা আর একটু বুঝবেন। ঠিক আমরা এটা শুনতেছি, এই চোখ দিয়ে দেখতেছি, এর আগের পিকচারে দেখেছি, এখন এই জায়গাটায় যে ফিল্টার হচ্ছে, and এখান থেকে এই তথ্যগুলো আমাদের কোথায় চলে যাচ্ছে? এই কটেজে চলে যাচ্ছে। এই যখন কটেজে যাচ্ছে তখন ও আবার সিদ্ধান্ত নিচ্ছে যে এই শব্দগুলো সে নজর দিবে কি দিবে না। মানে কটেজ 1,00,000 শব্দ আমার ভিতরে ইনপুট হচ্ছে, কিন্তু এখন 1,00,000 শব্দ যদি আমার কটেজে দিয়ে দিই তাহলে কিন্তু একের অবস্থা খারাপ। তখন কি ওই ফিল্টারটা হচ্ছে আরএস এ, এন্ড লাস্টলি যেটা খুব নিডেড সেটা কটেজে পাঠাতে হবে। কটেজ আবার চিন্তা করতেছে এইটা আপনি নজর দিবেন কি সিদ্ধান্ত নিবেন কি নিবেন না। কি প্রসেসে কাজ করে আশা করি বুঝতে পারছেন। মার্কেটিং এ আরএস কেন গুরুত্বপূর্ণ? এই যে বললাম 3,000 থেকে 8,000টি বিজ্ঞাপন আপনার ভিতরে ঢোকে, আপনার প্রোডাক্ট যদি তার আরএস ফিল্টারকে ক্রস না করে তাহলে সে দেখ দেখেও দেখবে না। অর্থাৎ আপনার ফিল্টার যদি এর আগে বাদ হয়ে যায় আপনার প্রোডাক্টটা, এই দেখেন এখানে একটা চরম একটা কথা, একটু দেখেন এই জায়গাটায় ফিল্টার করার সময় যদি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন বা কোনো কিছু বাদ হয়ে যায়, যে তথ্যটা আরএস ফিল্টার করে ফেললো, তখন কিন্তু এইটা আর ব্রেনের ভিতর ঢুকবে না। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা অনেক সময় যে প্রোডাক্ট গুলো আমরা কাজ করতেছি অনেক সময় এই জায়গাটায় যে বাদ হয়ে যাচ্ছে, তার মানে ভিতরে ক্রস করতেছে না, ও খুব নিডেড ভাবে নিচ্ছে না। তখন কি আমাদের ভিতরে আর এস মডেলটা কাজ করার কারণে, এই ফিল্টার হওয়ার কারণে আমার তথ্যই তো ভিতরে নেই, আমি যে অ্যাডটা করেছি এটা ট্রিগারই তো করতেছে না, ব্রেনটাতে তো কটেজে যাচ্ছে না। এই কটেজে না গেলে আমি ওইটার উপর ভাববো কি করে? ভাবার তো কোনো সুযোগই নাই। তখন কি হবে, আপনি যত ভালোভাবে ক্যামেরা বা ডিজাইন করেন না কেন, যত ক্যামেরা বা যতই কন্টেন্ট আপনি করেন না কেন, ওইটা যদি ওই পর্যন্ত না নিতে পারেন, যদি কাস্টমারের মাইন্ড ফিল্টার ট্রিগার না হয়, তাহলে অ্যাটেনশন দিবে না, কনভারসেশন হবে না। অর্থাৎ আপনি যদি এটা আপনার ভিতরে যদি না নেয়, দেখেন
উদাহরণস্বরূপ আপনাকে আমি বলি, আমি যে কথাগুলো এই মুহূর্তে বলতেছি, এটা তো একটা ইনফরমেশন। এই ইনফরমেশন যদি আপনার নিডেড না হয়, তাহলে আপনি কিন্তু লিভ নেবেন, এটা স্বাভাবিক। তো এটা আমার দরকার নাই। মানে এইটা কিন্তু ওই যে RAS সিস্টেমে যে এই তথ্য নিডেড মনে করিনি, এখানে স্ক্রিপ্ট করে ছেড়ে দিয়েছে। এবার দেখেন, এই তথ্যটা যখন আমি কাজে লাগাবো, যে আমি একটা তথ্য দিলাম, তখন আমি একটা তথ্য কাজে লাগাবো, এটা তো খুব একটা পাওয়ারফুল একটা তথ্য। সে উদাহরণ দিলাম, বিলিপটা আমি বললাম, এই বিলিপটা আপনি খুব ফোকাস দিয়ে কাজ করলেন, এইটা কি করলো, RAS সিস্টেমে যে ফিল্টার করে আপনার কটেজে পাঠাইলো। এখন কটেজ চিন্তা করবে আপনার এটা কাজ করা যায় কিনা, আসলে বিলিপটা আপনার ভিতরে ঢুকছে কিনা। এইটা ঢুকে ঢুকে যখন কাজ করবে, তখন আলটিমেটলি ওইটার উপর কাজ হবে। ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা হয়তো বা বুঝছেন। যদিও কোনো সমস্যা থাকে একটু জানাবেন যে কিভাবে কাজ করে আসলে ভিতরে ভিতরে। ইউজ দ্য বায়ার অন ইউর ওয়ার্ড মিরর মেসেজিং, কাস্টমার যেভাবে তার সমস্যা বর্ণনা করে সেভাবে তাকে বলুন। বিষয়টা হলো, কাস্টমার যখন কোনো সমস্যা বর্ণনা করবে, আপনার প্রেজেন্টেশনটা ঠিক ওইভাবে হবে, তার ওই সমস্যা, ওই পেইনি জায়গায় আপনার হাত দেওয়া। এটা বলা হচ্ছে। আর এস শুধু পরিচিত শব্দ খোঁজে। যদি আপনার ভাষা তার মাথার ভেতরে চলার কথা চলে এবং যদি মিলে যায়, তখন RS বলে এটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার ভাষা, আপনার ব্রেনই এখন বলতেছে যে আমার বিজনেস তো হাজারো বড়, বা আমার বিজনেসটা এই মুহূর্তে আমার বিজনেসটা এই মুহূর্তে এই তথ্যটা আমার নিডেড, এটা দরকার। এখন এখন যদি আমার কথাটা আপনার ওই কনভারসেশন আপনার ব্রেনের সাথে মিলে যায়, আপনার কি দরকার, আপনার বিজনেস কনসালটেন্সি দরকার। এই মুহূর্তে কি আমি বিজনেস কনসালটেন্সি দিচ্ছি, তাহলে কি আপনার কি সমস্যা সমাধান করতেছি, আমি ধরে ধরে আপনার বিজনেস কনসালটেন্সি দিচ্ছি। ঠিক এই মেসেজটা আপনার কাছে গেল, মুহূর্তের ভিতরে আপনি ওটা গ্রহণ করে নেবেন। কাস্টমার জার্নিতে এটাই বলা হচ্ছে। যখন আপনার পিন একেবারে পিন করবেন আপনার পেইনটা, তার ওই পেইনটা আপনি পিন করে সমাধানের সলিউশনের একটা প্রক্রিয়া দিবেন, তখন ওই জিনিসটা নিবে যখন ওর দরকার। ঠিক এটাকেই বলতেছে যে RS এইভাবে গুরুত্ব দেয়। যেমন আপনি যখন এই সরি, যখন কোচ কাঞ্চন স্যার বলেন যে হজারা বলা বিজনেস নিয়ে আর কতকাল, মানুষ হুকড হয়, মানুষ বোঝে যে হজারা বলা বিজনেস তো আমারও। তো কারণ বাংলাদেশে বেশিরভাগ ব্যবসায়ী খুব অগোছলো ভাবে বিজনেস করে, লাইফস্টাইল একদম এলোমেলো থাকে, তাই হজরল বরল শোনা মাত্রই RS এ ঢুকে যায়। কিভাবে ট্রিগার করছে এবার বোঝেন, আপনি আপনার দিয়ে একটু বোঝেন। যে আপনি কোর্স কাঞ্চনের এই অ্যাডটা তো অবশ্যই দেখছেন, কোর্স কাঞ্চন স্যারের এই অ্যাডটা দেখছেন, এবং তখনই যদি বিজনেস করেন, তখনই মনে হয়েছে আল্লাহ আমার বিজনেসও তো এরকম, আমার তো কোনো কিছু মেলানো নাই, খুব গোছানো না। তখনই কিন্তু আপনি ওই অ্যাডের দিকে ফোকাস দিবেন, এবং ওই যে প্রোডাক্টটা দিচ্ছে, যে বলতেছে আপনারা এই জায়গাটায় আসলে 3 দিনের 2 দিনের ওয়ার্কশপ করেন, ওইটা আপনি খুব সুন্দর করে ওইটা নিয়ে নেবেন। ট্রিগার ইমোশনাল পেইন অফ ডিজায়ার, RS বেশি রেসপন্স করে ইমোশনাল অ্যালার্টে। ব্যথার জায়গায় হিট করুন, যেমন টাকা আসছে তো মাস শেষে খালি, সাজগোজ করে লিপস্টিক কেনার আগে এই ভিডিওটা না দেখলে ঠকবেন। আমি বলি ব্যবসার 5টি ভয়াবহ ভুল, তিন নম্বরটা আপনার মাথায় নষ্ট করে দেবে। আকাঙ্ক্ষার ছবি আঁকুন, নিজেই একটা বাড়ি সহজে সম্ভব, নকল করুন আমাদের এই নক করুন আমাদের হেল্পলাইন, মানে আকাঙ্ক্ষার ছবি আঁকুন। অর্থাৎ বলতেছে নিজের একটা বাড়ি পাওয়ার দরকার, সহজেই সম্ভব, নক করুন আমাদের হেল্পলাইনে। আমি জানি না স্যারের, সবাই তো আমরা স্যারের এই যে বিভিন্ন বই পড়ি, আমি মাঝে মধ্যে বই পড়ে আরেকটি করে হাসি। কারণ আমি যে পাতাটা পড়ি, দেখি যে প্রত্যেকটা পাতায় প্রায় স্যারের মেসেজ আছে। এই যে স্যার কিন্তু এখানেও একটা মেসেজ দিয়েছে, আপনারা পেয়েছেন কিনা, নিজের একটা বাড়ি সহজেই সম্ভব, নক করুন আমাদের হেল্পলাইন। স্যারের কিন্তু একটা প্রজেক্ট আছেই, মানে এরকম। তারপরে ওই যে বিজনেসের কথা বলতেছে, এটা সবাই অবশ্যই একটু করে জানেন যে ঠিক এইভাবে মানুষের ভিতরে কিন্তু তিনি ঢুকছেন। বই দিয়েই কিন্তু সে বহু মানুষের ভিতরে ঢুকে গেছে, এবং আলটিমেটলি বই, আমরা যে ব্রেইভের যে হিস্টোরি গুলো শুনি, দেখবেন যে ওরা বই বই পড়েই ব্রেইভে জয়েন করছে, অনেকেই বলে। তাহলে কি এই যে থ্রোটা, উনি কিন্তু পেজে 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 ওনার অ্যাড দিয়ে দিয়েছে, কথায় কথায় ওনার অ্যাড আছে। একটু অনুভব করবেন, আমরা হয়তো পেয়েছি, আপনারা যারা ফোকাস দিয়ে দেখেন, এটা আমি জানি সবাই ফোকাস দিয়ে দেখেন স্যারের বইগুলা। তো এই জায়গাটায় কিন্তু ট্রিগার করা আছে, মানে একরকম টোপ ফেলানো আছে। আমরা সেই সব টোপে যাই, আলহামদুলিল্লাহ, সেই সব যে আমাদের নলেজ গুলো বাড়িয়ে নিই।
তো আকাঙ্ক্ষার ছবির কথা উনি বলছে, ইমোশনালি রিলেভেন্ট তথ্যকে সামনে আনেন। এই যে ইমোশনাল পয়েন্টগুলো গ্রাব করা এবং সেই তথ্যগুলো সামনে আনলেই মানুষ আপনার ওই জায়গাটায় যাবে। ইউজ রিপিটেশনস উইথ ভেরিয়েশনস, একবার বলতেছে যে রিপিটেশন বারবার দেন, কিন্তু এটার ভেরিয়েশন থাকবে। আর এস রিপিটেশনের মাধ্যমে তথ্যকে গুরুত্বপূর্ণ ভাবে, তবে একটা একটা কথা বারবার করলেই কাস্টমার স্কিপ করবে। অর্থাৎ এখানে আর এস এর কথা বলা হচ্ছে যে আপনার রিপিটিশন বারবার দেন, দেখেন ওই তথ্যটা সে আর এস নিবে, এই তথ্যটা ভিতরে লোড করবে। বাট একই ইনফরমেশন যদি বারবার দেন, কোনো ভ্যারিয়েশন নাই, তাহলে ওই জিনিসটা সে ওইভাবে নিবে না। অর্থাৎ একই মেসেজ ভিন্নভাবে দেন, বিভিন্ন ফরম্যাটে দেন, ভিডিওতে দেন, স্টোরিতে দেন, রিল, গ্রাফিক্স, তারপরে ভয়েস, টেস্টিমোনিয়াল, এইগুলো ফরমেশন আপনি ইউজ করতে পারেন, তাহলে দেখবেন স্পেশাল। তো বিক্রি করেছেন, লিখবেন না কমফোর্টেবল শু, অর্থাৎ আর এস জেনারেল তথ্য স্ক্রিপ্ট করে। জুতো বিক্রি করছেন, লিখবেন না কমফোর্টেবল শু, লিখুন 10 ঘন্টা দাঁড়িয়ে আছে, কাজ করার পরও পায়ের পেছনে ব্যথা হবে না। গতকাল এক আপু আমাকে একটা মেসেজ দিয়েছিলেন, তার একটা কনভারসেশন হয়েছিল। যাক, আপু গতকালই পেজ খুলেছে, গতকালই কেউ না কেউ তাকে নক করছে, 2টা নক করছে, আপু আছে এখানে। তো আপু একটা মেসেজ থ্রো করবে, তা আমি বললাম যে এই মুহূর্তে আপনি সেলের কথা লিখবেন না, ওনাকে কনভারসেশন এমন ভাবে করতে হবে যে ওনার ভিতরে ঢুকতে হবে। এখন যদি আপনি বলে দেন যে আমার এইভাবে এইভাবে সেল দিচ্ছি, তাহলে কিন্তু উনি ঢুকবে না। আপনার কথাটা ওইভাবে হবে, ফরম্যাটটা একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ সাজায় গোছায় ওনার ভিতরে ঢুকতে হবে। যেহেতু উনি যে কথাটা বলেছে, উনি তো নিডেড বিধায় উনি আপনার উনি পেজ খুলছে, পেজ খোলার মধ্যে আধা ঘন্টা পরেই উনি মনে হয় এই রিপ্লাই পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপু আমার সাথে কানেক্ট আছে, আমি সবসময় আপুর একটু সাজেস্ট করি যে এইভাবে এইভাবে কাজ করেন। আপু একটা কনসালটেন্সি নিচ্ছে আমার কাছ থেকে, তো আমি সেইভাবে তাকে বলেছি এবং সেইভাবে পেজ সাজার কথা বলেছি, এবং ইভেন আমি তার লোগো, তার কভার ফটো আমি করে দিয়েছি। যাই হোক, তো আপু পেজ খোলার সাথে সাথেই তাকে নক করছে 2জন। নক করার পরে উনি আমাকে আবার মেসেজ করছে যে ভাই এইভাবে নক করছে, আমি কি করব? তখন আমি বললাম, আমি কি বলবো যে আমরা এইভাবে সেল করি? আমি বললাম না, এটা সেলের কোনো প্রসঙ্গে এই মুহূর্তে আনবেন না, আপনার ইমোশনালি ওনাকে কনভারসেশনে আপনার সাথে যুক্ত করতে হবে, দেন তারপরে আপনার জিনিসটা বোঝাতে হবে, বুঝায়ে তারপর ওনার সেল হবে। যাই হোক, প্রথম প্রথম তো একটু একটু সমস্যা হবে। আপু সাজিয়েছে, আমি একটু সাজায়, তার মেসেজটা দিয়েছিল, আমি একটু সাজানোর কথা বলেছি যে এইভাবে সাজান, এবং আপু এইভাবে সাজায় আবার তাদের মেসেজও থ্রো করছে। যাই হোক, এইভাবে আপনার ভিতরে ঢুকতে হবে, ইমোশনালি হিট করে করে ভিতরে ঢুকতে হবে। হঠাৎ করে একটা মানুষকে বলে দিলাম, এই যে সেটাই বলতেছে, জুতো বিক্রি করছেন, লিখবেন না, মানে আমি যে জুতো বিক্রি করবো এটা বোঝানো যাবে না, এটা লিখতে হবে এমন যে আপনি কমফোর্টেবল শু, 10 ঘন্টা দাঁড়িয়ে কাজ করার পরও পায়ের পেছনে ব্যথা হবে না। ঠিক ওনার ওই ইমোশনাল পয়েন্টে যেতে হবে। যাওয়ার পরে তারপরে আপনার ওই ভিতরে আস্তে আস্তে উনি যখন ইমোশনালি কানেক্ট হবে, দেন এক সময় আপনার ওইটা নিবেই নিবে, এটা নিশ্চিত। স্পেসিফিক ট্রিগার মানেই কাস্টমার ভাবে এটা আমার সমস্যার কথা বলছে, এমন ভাবে ওনার প্রবলেমটা আপনি সামনে ধরুন, যেই প্রবলেমের সলিউশন আপনি দিচ্ছেন, এবং স্পেসিফিক ভাবে বলাতেই উনি কিন্তু সেইভাবে নিবে। এখন আপু আমাকে বলছে আমি কি ডাইরেক্ট এই পোস্টটা দিব, আমি বললাম না। এখন যদি আমি বলতাম আপনি এই পোস্টটা দেন, তাহলে উনি হয়তো ওনার পেইনটা আপনি বুঝতেন না। এখন ওনার কনভারসেশন আসতে হবে, উনি একজন লিড, এই লিডটা আপনার কনভারসেশন নিয়ে আসতে হবে, দেন তারপরে ওনার পেইনটা আপনার কথাবার্তার মাঝেই বুঝতে হবে যে উনি পেইনটা কি, দেন ঠিক সেই পেন অনুযায়ী যেহেতু আপনি সলিউশন দিতে পারেন, সেই পেন অনুযায়ী আপনি সলিউশনটা দেন, দেখেন ওই জিনিসটা নিয়ে নিবে। এখন ঘটনা হইলো যে একদিনে হবে ব্যাপারটা এরকম না, অনেক মানুষই আছে, এখন 100 মেসেজ আসবে, কিন্তু আপনি যদি ছেড়ে দেন তো সবই তো ছেড়ে দিলেন। 100 মেসেজ তো আপনার এইভাবে কনভারসেশনে আনতে হবে। যাই হোক, আপনি যত ভালো ক্যামেরা বা ডিজাইন, ও এটা তো সরি চলে গেছে আমার শেষের দিকে, পাওয়ার অফ কোর্সেন্ট, আর এস এ এই ছাড় কিছু কোর্সেনও করছে, আপনি শেষ করে নিজের জন্য কিছু করেছেন, যেমন মেরিল বলে শেষ কবে দুধ দিয়ে গোসল করেছেন, এই টাইপের প্রশ্ন। অর্থাৎ আপনার বিজনেসের জন্য এই হুপ গুলো আপনি ইউজ করেন, আর এস, এই আর এস এর এই হুপ গুলো যদি আপনি ইউজ করেন, এটা বুঝতে হবে, জানতে হবে কিভাবে ব্যবহার করা হয়। তাই ব্রেন একটা এটাকে সামনে রাখে, যতক্ষণ না আপনি যেভাবে হুপটা রেডি করবেন, আপনার লুপটা ট্রিগার করবেন, কনভারসেশনে আসবেন, ঠিক এই জিনিসটা আপনার ওইভাবে মনে রাখবে। ওনার পিং, একেবারে পিন যে জায়গাটা, ওই জায়গাটায় আপনার হাত দিয়ে দিয়ে ওনার সলিউশনের দিকে যখন যাবেন,
তাহলে আপনি ওনার কনভারসেশনের মধ্যে আসলেন, ওনার লিডটা আপনি কনভারসেশনে রূপান্তরিত করলেন, অ্যাটলিস্ট লাস্টে যে আপনি ওইটা সেল জেনারেট করলেন। এটা কিছু প্রক্রিয়া আছে, 12টা 4টা মনে হয় সম্ভবত, যে কিভাবে কাজ করে এই ধাপগুলো করে করে তারপর ওই আপনার ঠিক সেলের দিকে যাবেন। তারপর আরএস হচ্ছে ব্রেনের সেই অংশ যা ঠিক করে কোন ইনফরমেশন আপনি দেখবেন, কোনটা মনে রাখবেন, কোনটা বিশ্বাস করবেন। একেবারে লাস্টলি স্যার এটা বলছে, দেখেন এইটাও কিন্তু আমি কিন্তু নোট করার আগে আপনাকে বলেছি যে কোনটা সহজ, এটা আসলে ভিজুয়াল করে আপনাকে দেখলাম। ভিডিও দেখাতে পারতাম কিন্তু ভিডিও অনেক বড়, এই জন্য ভিডিওটা দেখাইনি। কখনো যদি নিডেড মনে হয় আমি নিজেই তৈরি করবো ইনশাল্লাহ এটার উপর ভিডিও। আপনি যদি একবার বুঝে যান কাস্টমারের মাথায় ঢোকার পাসওয়ার্ডটা কি, তাহলে আপনি একজন মার্কেটার থাকবেন না, আপনি হয়ে উঠবেন একজন মার্কেটিং ম্যাজিশিয়ান। আমাদের অধ্যায় 4-এর এই ব্যাপারটা থাকলো। আমি কিছু টাস্ক একসময় দিব। আমি আসলে এটা শুধুমাত্র আপনাদের বলছি না, একসময় এটা নিয়ে আসলে আমরা ডিপ প্ল্যান করব। এই হয়তোবা 500 টাকার একটা বই কিনেছি, কিন্তু 500 টাকার সরি এই 1000 টাকা এখন সার্চ সেল করতেছে। 1000 টাকার বই থেকে অনেক তথ্য আছে। আমি একটা রেডি করছি, একটা পোস্ট দিব। বিলিভ মি নট, আমি এই যে 2 বছর ধরে এখানে প্রচন্ড আকারে মানে সরি প্রচুর আমি কোর্স করেছি বিজনেস সম্পর্কে, বিজনেসের ফান্ডামেন্টাল থেকে একেবারে ওর টুলস পর্যন্ত। আমি হয়তো ব্রেভে যাইনি, বাট এই যে কোর্স গুলো আমি করেছি শুধু কোর্স কাঞ্চন ছাড়েন না, বিভিন্ন লোক যারা কোর্স করাচ্ছে এবং হাই ভ্যালুর কোর্স গুলা করাচ্ছে, সেই সব লোকের কোর্স করে করে আমি একটা জিনিস দেখেছি যে এই বইয়ের ভিতরে যে তথ্যগুলো আছে এইটা যারা একবার দেখবে তারা কিছুই বুঝবে না, এটা আমি একেবারে নিশ্চিত করে বলবো। কিন্তু যদি আপনার বোঝানো হয় আর একবার যদি ব্রেইনে আপনি ঢুকাতে পারেন, আসলে আপনি ম্যাজিশিয়ান হয়ে যাবেন। আমি একটা করে পেজ পড়তেছি আর দেখতেছি আমার ওই বিজনেস ওই লাইনিং এর সাথে মিলে যাচ্ছে, আমি ওই বিজনেসের সাথে এটা অ্যাপ্লাই করেছিলাম, মিলে যাচ্ছে। দেখেন এই যে অ্যাপ্লাই এর কথাগুলো বলেছে, আমি এই ট্রিগার গুলো করি আমার বিজনেস, আমার যে আলাদা বিজনেস আছে সেই জায়গাটায় যে করি। তো এখানে আসলে খুব মজা মজা লাগে যে খুব সুন্দরভাবে কাজ করে, কারণ এটা অনেকটা সেই লোয়ার মতো, সেই লটা খুব সুন্দরভাবে কাজ করে। তো যারা একেবারে প্রথমে এই বইটা পড়বেন তাদের জন্য বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু যদি আমি বুঝাইয়ে দিতে পারি, আপনার সহজ করে দিতে পারি, এইটা আপনার জন্য খুব নিডেড একটা বই। এবং একটা বই আমি মনে করি স্যার লিখেছে 1 লাখ টাকা না, একেবারে 1 লাখ টাকার বেশি ছাড়া এটা কম হওয়া উচিত না। এই বইয়ের লার্নিং গুলো যদি আপনি আপনার লাইফে একেবারেই ইনস্টল করতে পারেন, লাইফে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে এই কোর্সটা 1 লাখ টাকা না, এটা আসলে ব্রেভের সমতুল্য আমি মনে করি। মানে ওই রকম লেভেলের কোর্স, হাই ভ্যালুর কোর্স এটা। যেহেতু আমি বিভিন্ন কোর্স করছি, আমি একটু একটু ধরতে পারছি যে স্যার কি বোঝাতে চাচ্ছে বা আমার বিজনেস সাথে কতটা আমি এটা কানেক্ট করতে পেরেছি। তহিদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, প্লিজ। ভাইয়া, আমার স্কুল আছে তো তো আজকে আমি লিভ নিলাম। আর সকলকে অসংখ্য ধন্যবাদ, আর আজকে ক্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আপু জি, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমরা আগামীকাল রাতে যদি সময় দেন, যদি সুযোগ থাকে, তাহলে আমরা এই যে এইটার উপরে মার্কেটিং ম্যাজিকের উপরে আবার একটা সেশন নেবো ইনশাল্লাহ তাআলা। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি লিংক পাঠিয়ে দেবেন, আমি জয়েন হয়ে যাব। জি ভাইজান, এই আপু সরি। ঠিক আছে আপু, কোনো অসংখ্য সমস্যা ধন্যবাদ নেই। যুক্ত হওয়ার জন্য। আর যারা লিভ নেবেন কোনো সমস্যা না, আমাদেরও সেশন শেষের দিকে আমরাও লিভ নেব, তাই দুই একটা কথা এমনিতে বললাম যে আমরা অ্যাকচুয়ালি এটা কতটা নিডেড এবং খুব পাওয়ারফুল একটা বই। আমি স্যারের যে কটা বই পড়েছি সবই তো পাওয়ারফুল, বাট এইটা বিজনেস মার্কেটিং ম্যাজিক যে উনি নাম দিয়েছেন, আসলেই মার্কেটিং ম্যাজিক। যদি কেউ ফলো করে কাজ করতে পারেন এবং বুঝে বুঝে কাজ করেন, সেটা খুব পাওয়ারফুল হবে। এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের একেবারেই এই যে A to Z বোঝানো। আমার স্লাইড রেডি করতে একটু সমস্যা হচ্ছে, স্লাইড রেডি করতে, কিন্তু আমি স্লাইড রেডি করবো ইনশাল্লাহ। একটু সময়ের ব্যাপার থাকে, আরো আস্তে আস্তে সময় দিয়ে দিয়ে ইনশাল্লাহ আরো ডিবে যাব। যাই হোক, আমাদের সেশন একেবারে শেষের দিকে। আপনারা যদি এই পর্যায়ে কেউ কোনো কথা বলতে চান, তাহলে আহ্বান করব যে আপনারা আসলে বইটা উপভোগ করছেন কিনা এবং কিভাবে নিচ্ছেন। এবং যদি এটার চাইতে আরো ভালো করে আপনারা বলতে পারেন, তাহলে আহ্বান করব অবশ্যই আমাদের আপনার ফ্লোটা আমরা নিতে চাই, আপনারা একটু বলবেন। আপনারা সবাই শুনছেন তো নাকি? একটু রিয়াক্ট করবেন প্লিজ। জি। হ্যাঁ তাহেরা আপু। বই বইয়ের মধ্যে যেভাবে আছে, আপনি যদি না বোঝেন এতটা সহজ লাগতো না। মানে এত পাওয়ারফুল এবং এত গুরুত্বপূর্ণ বিষয়টার কারণে
জন্য কাজ করবে, বিশ্বাসটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আপু, অসংখ্য ধন্যবাদ। আপু আপনার আমি মনে হয় নেটওয়ার্ক প্রবলেম থাকে, এটা একটু বেঁধে বেঁধে আসছে। সমস্যা নাই আপু, অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। এবং আমার যদি আপনাদের কোনো সাজেস্ট থাকে যে এইভাবে আপনারা চাচ্ছেন, অবশ্যই একটু রিকোয়ার করবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা সেশনের একেবারে শেষ পর্যায়ে, আমরা সেশন শেষের দোয়াটা করবো ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু